আমেরিকাতে তো সবাই যেতে চায়। আমেরিকায় টোটাল 27টা রাস্তা আছে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনের। আমেরিকা ইমিগ্রেশনের জন্য আসলে সবথেকে বেশি আপনার চ্যালেঞ্জ কোনটা মনে হয়? প্রথম চ্যালেঞ্জ আমি বলি ল্যাক অফ নলেজ। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, বিশেষ করে ফুড, এগ্রিকালচারে হিউজ ডিমান্ড। ইমিগ্রেশনে কি আপনার বয়সটা কোনো বার? অধিকাংশ ক্ষেত্রে বয়স তেমন কোনো ইস্যু না। আপনার এখানে সাজেশন কি? আপনার অনেক কাগজপত্র বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে, এটাকে একটু কষ্ট করে কালেক্ট করা। বাংলাদেশের এই ক্ষেত্রে ডকুমেন্টেশনের সবথেকে বেশি ভুল করে কোথায়? নাম। ইন্টারভিউর ক্ষেত্রে আসলে কোথায় বেশি সতর্কতা দরকার? টেক ইট ইজি। ওয়ার্ক ভিসা বা বিজনেস ভিসা এই ধরনের স্কোপটা কেমন? ডোনাল্ড ট্রাম্প ওনারা আবার খুব এন্টারপ্রেনারশিপকে এনকারেজ করছে। পড়ালেখা শেষ করে ওখানে কি আপনার লিগ্যালি থাকতে পারে? 99% স্টুডেন্ট যারা পড়তে যায় তারা থেকে যায়। একজন বাংলাদেশি তরুণ যদি ভবিষ্যতে আসলে আমেরিকাতে কাজ করতে চায়, সো আপনার কি পরামর্শ? বাংলাদেশ থেকে গত 4-5 বছরে অনেকেই গেছে যারা রিয়েল স্টুডেন্ট না। দিস ইজ নট এ রাইট থিং। এটা আপনার ভবিষ্যৎটা ধ্বংস করে ফেলবে। চটকদার বিজ্ঞাপনে মাথা দেওয়া যাবে না। বাংলাদেশি তরুণদের জন্য আপনার আসলে পরামর্শ যদি বলি যে 3টি পরামর্শ কি? 1 নম্বর পরামর্শ, ম্যাথ শিখবেন। আপনার সারা জীবন পাল্টে যাবে। আপনি ম্যাথে যত দক্ষ হবেন আপনার ফিউচার তত ব্রাইট। সেকেন্ড হলো সায়েন্স, আর 3 নম্বর হলো শর্টকাটে কোনো কিছু পাওয়ার চেষ্টা করবেন না। প্রিয় দর্শক, এমটিভি প্রেজেন্টস টিভিএস ডায়াসপোরাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। মায়ের ওষুধের টাকাটা দিও, নিয়ে নিও। আপনি যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অ্যাটর্নি রাজু মহাজন, আমেরিকা প্রবাসী বাংলাদেশি, গত 16 বছর ধরে সেখানে আছেন এবং ইমিগ্রেশন নিয়ে কনসালটেন্সি করছেন। সো আমরা আজকে রাজু মহাজনকে পেয়েছি। আমরা জানি যে আসলে আমেরিকা সবাই যেতে চায়, সারা পৃথিবীর লোকই যেতে চায়। সো আসলে এখানে আমেরিকা যেতে চাইলে বাংলাদেশিরা তো আরও বেশি যেতে চায়। সো আসলে কি কি বিষয়গুলো জানা থাকা দরকার, কি ধরনের দক্ষতা থাকা দরকার এবং কি ধরনের আসলে আপনার ডকুমেন্টসগুলো দরকার, সব কিছু নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সো রাজু মহাজন, আপনাকে স্বাগতম টিভিএসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ ফর জয়নিং আস। তো আপনি কি বাংলাদেশে এই মুহূর্তে কি কারণে এসেছেন? আমি সাধারণত প্রতি বছর 2 বার আসি। সাধারণত ফেব্রুয়ারি মার্চের দিকে একবার আসি, অক্টোবর নভেম্বরের দিকে আসি, ইমিগ্রেশন নিয়ে কাজ করার জন্য আসি। কিন্তু এই বছর আমি একটা স্পেশাল একটা অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছি। গত সেপ্টেম্বরে আশিক চৌধুরী, বিডার চেয়ারম্যান, ওনার সঙ্গে আমার একটা মিটিং হয়। তো উনি আমাকে একটু অনুরোধ করে যে এই যে প্রবাসী বাংলাদেশি যারা আছে ইউরোপে বা আমেরিকায়, বিশেষ করে আমেরিকা, আমি যেহেতু আমেরিকা থাকি, ওনাদেরকে কিভাবে আমরা বাংলাদেশে ইনভেস্টমেন্টে উৎসাহ দিতে পারি এবং একই সঙ্গে আমরা, মানে এটা ওনার আইডিয়া, আমি জাস্ট আপনার সঙ্গে রিপিট করছি, যে একটা ম্যাচ মেকিং, যে বাংলাদেশি ব্যবসায়ীরা বিদেশে ইনভেস্ট করবে, বিদেশি প্রবাসী বাংলাদেশিরা এখানে ইনভেস্ট করবে এবং এই দুই পক্ষের ভিতরে যদি একটা ম্যাচ মেকিং করানো যায়, কোনো জয়েন্ট ভেঞ্চার করানো যায়, এইটা দুই পক্ষের জন্যই ভালো। আমরা একটা ওয়াইডার মার্কেটে অ্যাক্সেস নিতে পারি। তো অনেকটা ওইটার একটু ক্যাম্পেইনের পার্ট হিসেবে আমি। এই ম্যাচ মেকিং কি সম্ভব? বিকজ বাংলাদেশ থেকে আমরা জানি যে বিদেশে বিনিয়োগ, ইনভেস্টমেন্টটা এটা খুব রেস্ট্রিক্টেড, পারমিশন নিতে হয় বাংলাদেশ ব্যাংক থেকে আলাদা ভাবে। সো এটা কিভাবে সম্ভব? এটা বিডা হেল্প করবে, বাংলাদেশ সরকার হেল্প করবে। বাংলাদেশ সরকারের এই ইন্টেনশন আছে, যেমন এখন একটা কনসেপ্ট আছে যে আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন, টাকা আনতে পারবেন, কিন্তু নিয়ে যেতে পারবেন না। তো এইটা নিয়েও আমরা কাজ করছি যে এটা আরেকটু ফ্লেক্সিবল হওয়া দরকার। আমি নিজে একজন ফরেন ইনভেস্টর, আমি বাংলাদেশে ইনভেস্ট করি অ্যাজ এ ইউএস সিটিজেন। তো আমি ওই একই চ্যালেঞ্জে আমিও পড়ি। আমি এখান থেকে প্রফিট নিয়ে যাওয়া খুবই কঠিন, অনেক একটা হাই ট্যাক্স দিতে হয়। তো এটা নিয়ে আশিক চৌধুরীর সাথে আমার কথা হয়েছে। অনুমতি নিতে হয়, তো অনুমতি নিতে হয় এবং ট্যাক্স খুব হাই। তো বেশি হাই হলে আবার আমরা আগ্রহ হারাই ফেলি। তো এই জন্য ট্যাক্স যাতে একটু কমানো যায়, অনুমতি যাতে একটু সহজে পাওয়া যায়, এইসব নিয়েই কাজ চলছে। আচ্ছা, ফাইন, থ্যাংক ইউ। যে আমরা আসলে নতুন একটা তথ্য জানতে পারলাম যে সরকার এই লেভেলে কাজ করছে এবং আপনাদের সঙ্গে এনগেজ হয়েছেন তারা। তো আমরা যদি একটু আসি যে আসলে আমেরিকাতে তো সবাই যেতে চায়, একটা স্বপ্ন। তো আসলে এটার মানে প্রসিডিউরটা কি, আইনি পথগুলো কি, যারা যেতে চায়, আপনার একজন কনসালটেন্ট হিসেবে আপনার পরামর্শ কি? ধন্যবাদ। আমেরিকান ইমিগ্রেশনটা খুবই ব্যাকগ্রাউন্ড বেসড। প্রথমে জানতে হবে হু ইউ আর, আপনি কে। আপনি যদি একজন জার্নালিস্ট হন, আপনার একটা পথ। আপনি যদি একজন ডক্টর হন, আপনার একটা পথ। আপনি যদি একজন এগ্রিকালচারাল সায়েন্টিস্ট হন, আপনার একটা পথ। আপনি যদি একজন স্পোর্টসম্যান বা নায়ক নায়িকা হন, আপনার জন্য আলাদা পথ। তো একদম ভেরি ফার্স্ট কোয়েশ্চেন হলো যে আপনি কে,
আপনার জন্য কোন পথ। তা আমি সাধারণত যেটা বলি যে আমি সবাইকে অনুরোধ করি যে আপনি একটু ঘাটাঘাটি করেন। এখন তো গুগল, ইউটিউব তো অনেক ইনফরমেশন আছে, অনেক সঠিক তথ্য পাবেন, কিছু ভুলও পাবেন, সবই নেন, সবই নিয়ে আপনি অ্যানালিসিস করে যখন একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, তখন আমার মতো একজন অ্যাটর্নির সাথে যদি কথা বলেন, তখন আমি আপনাকে আরো ভালো ইনফরমেশন দিতে পারবো। অনেক সময় দেখা যায় অনেকে এসে আমাকে বলে যে রাজু ভাই আপনি বলেন আমি কোনটা নিব, তখন আমার জন্য একটু টাফ হয়ে যায়, কারণ এটা একটা বিশাল ইউনিভার্স। আমেরিকায় টোটাল 27টা রাস্তা আছে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনের। এখন আমি যদি প্রত্যেক 27টা ধরে ধরে ব্যাখ্যা করতে যাই, আমারও সময় নষ্ট হবে, আপনারও সময় নষ্ট হবে। এই জন্য আমি সবাইকে বলি আপনি একটু নিজে স্টাডি করেন, করে দেখেন কোন একটা দুইটা তিনটা পথ আপনার জন্য ভালো। আমি ওই একটা দুইটা তিনটা নিয়ে আলোচনা করে আমি আপনাকে স্পেসিফিক পথ দিতে পারবো কোনটা আপনার জন্য অ্যাপ্লিকেবল। আপনাদের সঙ্গে যোগাযোগটা কিভাবে করবে? আমার সঙ্গে যোগাযোগ করা খুব ইজি। আমাদের একটা ওয়েবসাইট আছে, আমাদের একটা বিশাল সেটআপ। আমাদের ল ফার্মের এখন প্রায় 180 জন এমপ্লয়ি, এবং আমাদের আমেরিকাতে ওয়াশিংটন ডিসিতে আমার হেড অফিস, আমি ওখানে বসি। নিউ ইয়র্ক, অ্যাটলান্টা, লস অ্যাঞ্জেলস, দুবাই এবং ঢাকা। ঢাকার কারণ বাজারে ইউটিসি বিল্ডিং এর 11 তলায় আমাদের অফিস। ইন পার্সনে যেতে পারে, কল করতে পারে, ইমেল করতে পারে করে, এবং আমার অ্যাপয়েন্টমেন্ট সরাসরি অনলাইনে নেওয়া যায়, আমার ক্যালেন্ডার শেয়ার করা আছে। ফলে আমাদের সঙ্গে যোগাযোগ করা খুব ইজি। এবং আমাদের টোটাল 11 জন অ্যাটর্নি আছে, আমি একাই বাঙালি, বাকি সবাই আমেরিকান। তো ওনাদের আরো অনেকেরও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। অ্যাটর্নি মিন্স আমাদের এখানে যেটা অ্যাডভোকেট, সেটা এক্স্যাক্টলি। সো আপনার এক্সপার্টাইজ হচ্ছে ইমিগ্রেশনে, ইমিগ্রেশন এন্ড ইনভেস্টমেন্ট, রাইট? মূলত এই যে উকিল, বাংলায় বললে উকিল, ইংলিশে মানে এখানে বলে অ্যাডভোকেট, আমাদের এখানে বলে অ্যাটর্নি। রাইট। তো এই যে আমেরিকা ইমিগ্রেশনের জন্য আসলে সব থেকে বেশি আপনার চ্যালেঞ্জ কোনটা মনে হয়? প্রথম চ্যালেঞ্জ আমি বলি ল্যাক অফ নলেজ। যেমন ধরেন এই মুহূর্তে সবচেয়ে বেশি ইমিগ্রেশন হচ্ছে বায়োলজি বেসড যারা আছে, বায়োলজি ব্যাকগ্রাউন্ডের, বিশেষ করে এগ্রিকালচার। আমেরিকায় ধরেন আইটি ইন্ডাস্ট্রি এখন মোটামুটি পিকে আছে, এর চেয়ে বেশি উপরে যদি যায় মানুষজন চাকরি হারাবে। এই জন্য সরকার মোটামুটি আইটি একটু কন্ট্রোল করতেছে, কিন্তু বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, বিশেষ করে ফুড, এগ্রিকালচারে হিউজ ডিমান্ড। এখন আমরা এটা নিয়ে কাজ করছি। এখানে ধরেন এই যে ধান গবেষণা ইনস্টিটিউট, পাট গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ওনাদের সঙ্গে আমরা বিভিন্ন সেমিনার করছি, ওনাদেরকে বলছি যে দেয়ার ইজ এ হিউজ অপরচুনিটি আপনাদের জন্য। এই যে নলেজটা, এইটা হলো আমার মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমাদেরকে জানতে হবে। সেকেন্ড হলো ডকুমেন্টেশন। কারণ ধরেন আপনি একজন জার্নালিস্ট, আপনি তো সারা জীবন জার্নালিজম ফোকাস করছেন, আপনি আমেরিকান ইমিগ্রেশনে চিন্তাও করেন নাই, কিন্তু আমেরিকান সরকার যখন আপনাকে নেবে তার সার্টেন রিকোয়ারমেন্ট আছে, তো আপনার ব্যাকগ্রাউন্ড আর ওইটার সঙ্গে ম্যাচ করা, এটা হলো কাইন্ড অফ সেকেন্ড চ্যালেঞ্জ, বাট এগুলো সব ম্যানেজেবল চ্যালেঞ্জ। ইমিগ্রেশনে কি আপনার বয়সটা কোনো বার? কিছু কিছু ক্ষেত্রে বার, অধিকাংশ ক্ষেত্রে বয়স তেমন কোনো ইস্যু না। কারণ বিশেষ করে আপনি যদি শিক্ষিত হন, যে ধরলাম ধর এগ্রিকালচার সায়েন্টিস্ট বা জার্নালিস্ট বা ডক্টর, বরং আপনি যত বয়স হবে তত বেশি আপনি কোয়ালিফাইড, তত আরো বেশি বেনিফিট পাবেন। আচ্ছা, নাইস। না অনেক জায়গাতে আছে যে 50 ইয়ার্স অ্যাভব হলে সেখানে একটা নাম্বার পাওয়া যায়, সেটা কিন্তু পাওয়া যায় না। আমেরিকার ক্ষেত্রে কি সেটা নাই? কোনো পয়েন্ট বেসড কোনো সিস্টেম নাই, তবে কিছু কিছু জব বেসড যে অ্যাপ্লিকেশন আছে, ওখানে ধরেন লেটসে আপনি একজন অড জবের জন্য যাচ্ছেন, লেটসে আপনি ম্যাকডোনাল্ডসে কাজ করবেন, তো এমবেসিতে, এবং আপনি লেটসে আপনি 60 ইয়ার ওল্ড, এমবেসিতে প্রশ্ন করতে পারে আপনি 60 ইয়ার ওল্ডে গিয়ে কিভাবে ম্যাকডোনাল্ডসে কাজ করবেন। তো তখন হয়তো একটু টেকনিক্যালি আনসার দিতে হবে যে না আমি আসলে বেশি কঠিন কোনো কাজ করব না, আমি আসলে ম্যানেজমেন্ট কাজ করব, সেটা হতে পারে। বাট ইন জেনারেল বয়স কোনো বাধা না। এই যে কেউ যদি যেতে চায়, এই যে আপনার ডকুমেন্টেশন, পেপারস যেগুলো লাগে, আমরা অনেক সময় যেটা শুনতে পারি বিভিন্ন এম্বাসি থেকে, যে অনেক সময় কাগজগুলো আসলে ঠিকভাবে থাকে না বা যথেষ্ট থাকে না, এসব কারণেও নর্মালি ভিসা রিজেক্ট হয় অনেক। সো আসলে আপনার এখানে সাজেশন কি, যে কেউ যেতে চাইলে যে ডকুমেন্টেশন, পেপারস গুলো কি কি লাগে এবং কিভাবে তারা এগুলো তৈরি করবে? এখানে দুইটা বিষয় আছে। একটা হলো যে আমাদের ক্ষমতার ভিতরে আছে, একটা আছে ক্ষমতার ভিতরে নাই। ক্ষমতার ভিতরে আছে যেমন ধরেন আপনার অনেক কাগজপত্র বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে, এটাকে একটু কষ্ট করে কালেক্ট করা। অনেকে আছে খুব অলস, কষ্ট করতে চায় না। আমি বলি কি ভাই প্লিজ একটু অ্যাটেনশন দেন, ইউ আর ইনভেস্টিং এ লট অফ মানি, লট অফ টাইম, এনার্জি, একটু কষ্ট করলে কাজটা খুব সহজে হয়ে যাবে। আপনি সময় দেন এবং আপনার বার্থ সার্টিফিকেটটা কালেক্ট করেন, আপনার সার্টিফিকেটগুলি কালেক্ট করেন, এটাকে ইভালুয়েশন করান, আমি খুব এনকারেজ করি। এবং আমাদের ফার্মের পক্ষ থেকে প্র্যাকটিস করি যে কিছু আছে ম্যান্ডেটরি ডকুমেন্ট, এটা তো দিবই, কিছু আছে হাইলি রিকমেন্ডেড, এটাও দিবই, কিছু আছে রিকমেন্ডেড, না দিলেও ওকে, কিন্তু আমি সেটাও দিতে চাই। কারণ যে অফিসার এটা ইভালুয়েট করবে, আমি তাকে কোনো রুমই দিতে চাই না যে সে এটা রিজেক্ট করতে পারবে, আমি তাকে প্রয়োজনের চেয়ে বেশি কাগজপত্র দিতে চাই। তো এগুলি হলো আমাদের ক্ষমতার ভিতরে থাকা চ্যালেঞ্জ। কিছু আছে ক্ষমতার বাইরে থাকা, যেমন লেটসে আপনার নাম
2-3 জায়গায় 2-3 রকম, এবং এটা আমাদের বাংলাদেশে একটা কমন কালচার। তারপরে ধরেন যে মোহাম্মদ, কোথাও এমডি, কোথাও ফুল মোহাম্মদ, কোথাও স্পেলিং মিস্টেক আছে, এগুলি কিছু করার নাই। তো এগুলি আমরা যেটা করি যে আমরা একটা স্টেটমেন্ট দিই, যে আপনি একটা স্টেটমেন্ট দিবেন যে আমার নাম অমুক অমুক জায়গায় অমুক রকম, আমি খুবই দুঃখিত, বাট এটা আমাদের দেশের কালচার, আমি এটার জন্য অ্যাপোলজি করতেছি, বাট এই সব নামের আসলে আমি ব্যক্তি। এবং এটা আপনি একজন নোটারি পাবলিকের কাছে গিয়ে নোটারাইজড করে একটা স্টেটমেন্ট দিবেন। এখানকার এমবেসি ওরা জানে, এটা কমন স্টোরি। তারপরে ধরেন ভাই বোনের নামে ম্যাচ হয় না, ডেট অফ বার্থ এক এক জায়গায় এক এক রকম থাকে, তো এগুলি ন্যাচারাল প্রবলেম, জাস্ট স্বীকার করে নিয়ে একটা স্টেটমেন্ট দিলেই মোটামুটি ম্যানেজ করা যায়। বাংলাদেশের এই ক্ষেত্রে ডকুমেন্টেশনে সব থেকে বেশি ভুল করে কোথায়? নামের স্পেলিং, এমনকি বাবা মায়ের নাম এক এক জায়গায় এক এক রকম থাকে, ভাই বোনের নাম এক এক জায়গায় এক রকম থাকে। তো অনেক সময় দেখা যায় যে যেগুলি ফ্যামিলি বেসড অ্যাপ্লিকেশন, যেখানে এই সম্পর্কগুলো ইম্পর্টেন্ট, লেটস সে আপনার বোন আমেরিকায় থাকে, সে যখন এখন থেকে 14 বছর আগে অ্যাপ্লাই করছিল, আপনার যে নাম লিখছিল আপনার সার্টিফিকেট নাম টোটালি ডিফারেন্ট। এখন এইটার সম্পর্কের এস্টাবলিশমেন্টই তো নাম দিয়ে। তো তখন অনেক সময় ওরা বলে যে আপনাদেরকে ডিএনএ টেস্ট করতে হবে। তো যদি ওরা নিতান্ত বলে, আমি বলি ঠিক আছে করে ফেলেন। আবার অনেক সময় আমরা শুরুতেই বলি যে দেখো এই সমস্যা, তুমি যদি চাও আমি ডিএনএ টেস্ট করবো, বাট না চাইলে ইটস ওকে। তো যখনই আমরা বলি তুমি চাইলে করবো, তখন ওরা অনেক সময় চায় না। কাজেই এইটা একটা বড় সমস্যা, নাম, ডেট অফ বার্থ। অনেক সময় দেখা যায় যে 2 ভাই বোনের বয়স 2 মাসের গ্যাপ, এটা তো বায়োলজিক্যালি পসিবল না। তো তখন আমরা এটা এক্সপ্লেন করি। আমার ফিলসফি হলো আমি এমবেসিকে সব বলে দিতে চাই, জানাই শুনে দিতে চাই, ও যাতে একটা কমফোর্ট ফিল করে যে অ্যাপ্রুভ করি না করি পরের কথা, হি ইজ এ নাইস পারসন, এই ফিলিংসটা আমি দিতে চাই। রাইট। এই যে ডিএনএ টেস্ট, এটা কি খুব এক্সপেন্সিভ? না, এটা সম্ভবত ঢাকায় 1400-1500 টাকা চার্জ করে, কোনো কোথায় হয়তো 2500 চার্জ করে, বাট ভেরি ইনএক্সপেন্সিভ। রাইট। এবং এটা তো এখন অ্যাভেলেবল, আগে যেটা অনেকটা ডিফিকাল্ট ছিল। আপনার এই যে কাগজপত্র সবকিছুই রেডি করলো, তারপরে ইন্টারভিউর ক্ষেত্রে আসলে কোথায় বেশি সতর্কতা দরকার বলে মনে হয়? আপনি কি পরামর্শ? সবার আগে আমি বলবো টেক ইট ইজি। আপনি যাবেন, আপনি অলরেডি কাগজপত্র সব সাবমিট করে দিচ্ছেন, ইন্টারভিউর আগের দিন আপনি খুব ভালো করে সবকিছু দেখে যান, বিশেষ করে ডেট, রিলেশনশিপ, নাম। এবং ওই দিন যখন যাবেন জাস্ট টেক ইট ইজি, যা প্রশ্ন করে সেটুকুই উত্তর দেন, আগবাড়ায় কিছু বলার দরকার নাই। কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকলে ওনাকে জিজ্ঞাসা করেন যে আপনি প্রশ্ন করছেন আমি বুঝতেছি না। এমবেসির অফিসাররা ইন জেনারেল খুব ফ্রেন্ডলি, তারা ভিসা দিবে কি দিবে না এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, ওইখানে আমাদের কিছু করার নাই। কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা খুব সিম্পলি যাব, একটু প্রফেশনাল ড্রেস পরে যাব, ফর্মাল ড্রেস পরে যাব, একটু হাসি দিয়ে কথা বলবো, ইংরেজিটা একটু প্র্যাকটিস করে গেলে ভালো হয়। যদিও অনেক ক্ষেত্রে ইংলিশ ম্যান্ডেটরি না, আপনি ইংলিশ না জানলেও সমস্যা নেই, কিন্তু জানা ভালো, কমিউনিকেশনটা হবে ইংলিশে। জাস্ট বি ইয়োর সেলফ। তাতে যে দেশে যেতে চাই সেখানে তো ভাষা ইংরেজি, কিন্তু আমেরিকার কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ না। আচ্ছা, আমেরিকায় কিন্তু অফিসিয়াল কোনো ভাষাই নাই, মানে ওখানকার ডিফ্যাক্টো ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কিন্তু অধিকাংশ অ্যাপ্লিকেশনের সময় ওরা ইংলিশ ম্যান্ডেটরি চায় না। আচ্ছা, এটা তো মনে হয় আমরা জানতাম না। আমেরিকাতে অনেক স্টুডেন্ট যায় বাংলাদেশ থেকে, তো স্টুডেন্টরা সেখানে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন করতে যায়, তো এরপরে কি তারা পড়ালেখা শেষ করে ওখানে কি আপনার লিগ্যালি থাকতে পারে, বা তারা থাকে কি? ট্রেনটা 99% স্টুডেন্টরা যারা পড়তে যায় তারা থেকে যায়। আচ্ছা, যে 1% ব্যাক করে তাদের হয়তো ফ্যামিলির কোনো কারণ আছে, হয়তো বাবা বড় ব্যবসায়ী, ব্যবসা টেক করতে আসে। যেমন আমি নিজে 2011 সালে স্টুডেন্ট ভিসায় গেছি, গিয়ে আমি ওখানে পড়াশোনা শেষ করে সেটেল করে আমি এখন ইউএস সিটিজেন, ল প্র্যাকটিস করছি, খুবই মানে সাকসেসফুল প্র্যাকটিস। এবং শুধু আমি একা না, অ্যাজ আই সেড 99% স্টুডেন্টরা থেকে যায়, এবং এ থাকাটা কঠিন কিছু না। এটা কি মানে লিগ্যালি অটোমেটিক, বা তাদের কি গ্রিন কার্ড বা সিটিজেনশিপ পেতে সহজ হয় ওখানে একটা ডিগ্রি থাকলে? হ্যাঁ, এটা অনেক সহজ হয়, এবং অ্যাজ আই সেড ইউ হ্যাভ টু চুজ এ প্যাথ। মানে আপনি যে বিষয়ে পড়তে যাবেন, ধরেন লেটস আপনি জার্নালিজম পড়তে যাচ্ছেন, জার্নালিজম পড়ার চ্যানেল একটা, ডাক্তারি পড়ার চ্যানেল আরেকটা। তো পড়াশোনা শেষ করার পরে সাধারণত আপনাকে 3 বছরের ওয়ার্ক পারমিট দিবে। সেই ওয়ার্ক পারমিটে যখন আপনি থাকবেন, ওইখানে অবস্থায় যদি আপনার এমপ্লয়ারকে রিকোয়েস্ট করেন যে দেখো আমি এখানে থাকতে চাই, তুমি কি আমাকে স্পন্সর করবা কিনা, তো এমপ্লয়ার স্পন্সরশিপ একটা রাউট। আবার অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো আপনি নিজে নিজে করতে পারবেন, তো নিজে যেগুলি করতে পারবেন সেখানে আবার আপনার স্ট্যান্ডার্ড একটু হাই হইতে হয়। তো এটা ডিপেন্ড করে আপনি কোন বিষয়ে পড়াশোনা করছেন, আপনি কি পিএইচডি করছেন নাকি মাস্টার্স করে জবে যাচ্ছেন। পিএইচডি করলে সাধারণত ইমিগ্রেশন সহজ হয়, এবং বিশেষ করে যদি রিসার্চ জার্নাল থাকে, পাবলিকেশন, সাইটেশন, এগুলো আপনাকে খুব হেল্প করে। ওকে, ফ্যান্টাস্টিক। আপনার এমনি স্টুডেন্ট ভিসার বাইরে কেউ ওই যে আপনার ওয়ার্ক ভিসা বা বিজনেস ভিসা, এই ধরনের স্কোপটা কেমন?
এন্টারপ্রেনারশিপে বর্তমান সরকার যে ডোনাল্ড ট্রাম্প, ওনারা আবার খুব এন্টারপ্রেনারশিপকে এনকারেজ করছে। তো 3টা মেইন ক্যাটাগরি আছে এন্টারপ্রেনারশিপের। একটা হলো যে ধরেন ইউ হ্যাভ এ বিজনেস হিয়ার ইন বাংলাদেশে আপনি একটা বিজনেস ওন করছেন, আপনি এটার একটা ব্রাঞ্চ ওপেন করবেন আমেরিকায়, করলে এটা মাল্টিন্যাশনাল কর্পোরেশন হয়ে গেল। এই কর্পোরেশন আপনাকে প্রথমে বাংলাদেশ থেকে ট্রান্সফার করে আমেরিকায় নিয়ে যাবে। এই ক্যাটাগরির নাম হলো L1। L1-এ গিয়ে ওই বিজনেসেই আপনি জব করছেন। ওইখানে 1 বছর থাকার পরে EB1C নামে একটা গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন আছে। EB1C-র মাধ্যমে আপনার কর্পোরেশনই আপনার গ্রিন কার্ড স্পন্সর করবে। এটা সবচেয়ে ইজি এবং সবচেয়ে বেশি ইউজ হয়। সেকেন্ড যেটা আছে এটার নাম হলো EB5। EB5-এ আপনাকে কিচ্ছু করতে হবে না, ইউ জাস্ট হ্যাভ টু ইনভেস্ট $800,000, $8 লাখ। এখন $8 লাখ বাংলাদেশে অনেকেরই আছে। চ্যালেঞ্জ হলো এই টাকাটা লিগ্যাল ওয়েতে ট্রান্সফার করা। তো অনেকেই যেটা করে যে প্রথমে বাংলাদেশ থেকে ধরেন দুবাই বা সিঙ্গাপুর, মালয়েশিয়া ইনভেস্ট করে ওইখান থেকে সেকেন্ড কান্ট্রি হিসেবে নিয়ে যায় থার্ড কান্ট্রি আমেরিকায়, নিয়ে প্যাসিভ ইনভেস্টমেন্ট করে ওখানে, প্রথমে সেকেন্ড কান্ট্রি তারপর থার্ড কান্ট্রি। এখানে এর মাধ্যমে অনেকে গ্রিন কার্ড পায়। আর থার্ড একটা আছে, এটার নাম হলো E2। E2 আপনাকে গ্রিন কার্ড দিচ্ছে না, E2 আপনাকে দেবে একটা টেম্পোরারি ভিসা। আপনি ওখানে যাবেন, বিজনেস করবেন, যতদিন বিজনেস কন্টিনিউ হবে ততদিন থাকতে পারবেন, বিজনেস বন্ধ হয়ে গেলে চলে আসতে হবে। এই 3টা হলো বেসিক ইনভেস্টমেন্ট বেসড। আর ওয়ার্ক বেসে প্রায় 6-7টা ডিফারেন্ট ক্যাটাগরি আছে। তো যেমন একটা আছে H1B। H1B তে লটারি হয় প্রতি বছর মার্চ মাসে। সেটার জন্য আপনাকে ইউ হ্যাভ টু হ্যাভ এ ব্যাচেলর ডিগ্রি এবং আপনাকে ওখানে একটা জব পেতে হবে, সেই জবের প্রতিষ্ঠান আপনাকে স্পন্সর করবে। O1 অনেকটা H1Bর মতো, এখানে আরেকটু হায়ার ডিগ্রি দরকার, মাস্টার্স আর PhD, এবং এখানে কোনো লটারি নেই, এখানেও আপনাকে জব পেতে হবে। তারপরে একটা আছে H2A, এটা হলো অনলি ফর এগ্রিকালচারাল ওয়ার্কার, মানে ধরেন কৃষক বা টেকনিশিয়ান টাইপের কাজ। আবার একটা আছে H2B, এটা হলো নন এগ্রিকালচারাল ওয়ার্কার ভিসা। একটা আছে L1, যেটা আমি বললাম যে ট্রান্সফারের ক্ষেত্রে হয়। তো এরকম প্রায় 6-7টা ক্যাটাগরি আছে, কিন্তু এই সবগুলির ক্ষেত্রে যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট, ইউ হ্যাভ টু হ্যাভ এ জব। এই জবের প্রতিষ্ঠান আপনাকে স্পন্সর করে নিয়ে যাবে। যে H1B ভিসা রিসেন্টলি আমরা দেখলাম যে যেটার উপরে $100,000 ফিজ ইম্পোজ করেছে। তো এটা দেখলাম যে আমরা দেখছি যে এটা গত বছরও যত ভিসা ইস্যু হয়েছে মোর দেন 70% ছিল ফর ইন্ডিয়ানস। তো এখানে কি বাংলাদেশিরা আছে H1B ভিসায় যায়? বাংলাদেশিরা আছে, অন্য দেশেও আছে, কিন্তু ইন্ডিয়ানরা এটা একচেটিয়া আধিপত্য। এর কারণ হলো মোটামুটি সব বড় কর্পোরেশনের HR-এ ইন্ডিয়ানরা থাকে এবং ওনারা ওনার দেশের লোকজনদেরকে হায়ার করে। তো এই জন্য আমি আরেকটা ক্যাম্পেইন চালাচ্ছি এখন, সেটা হলো আমাদের যে রেমিটেন্স, অধিকাংশ হলো শ্রমিক রেমিটেন্স। এমনকি আমেরিকা এখন নাম্বার 1, সেটাও ওই নিউ ইয়র্কের ট্যাক্সি ড্রাইভার। আমি চাচ্ছি যে বাংলাদেশি ব্যবসায়ীরা আমেরিকায় ইনভেস্ট করে এবং লোকালদের সাথে কোঅপারেশন করে যদি আমরা ইনভেস্টমেন্টে যেতে পারি, তখন আমাদের পিপলদেরকে আমরা হায়ার করতে পারবো। হায়ার করে আমরা হাই আর্নার হব, আমাদের রেমিটেন্সের সংখ্যা বাড়বে। তখন আমরা শ্রমিক হিসেবে রেমিটেন্স করবো না, তখন আমরা ধরেন আমরা ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার এইভাবে রেমিটেন্স পাঠাবো। এটা আমাদের ভলিউম বাড়ায় দেবে। আর ইউর রাইট যে প্রায় 70% ইন্ডিয়ানদের দখলে, বাট বাংলাদেশিও আছে, পাকিস্তানি আছে, অন্য দেশও আছে। তো এখানে আমাদেরকে কম্পিটিশনে এগিয়ে যেতে হবে। লটারি একেবারে ফেয়ার লটারি, এখানে কোনো কান্ট্রি কোটা নাই, কিছু নাই, কিন্তু আমাদেরকে জব বেশি পেতে হবে। কিন্তু এই যে আপনি যেটা বললেন যে ওখানে ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট করলে বাংলাদেশিরা নিজেদের লোকদের এমপ্লয় করতে পারবে, তো এটার জন্য তো অনেক জটিলতা আছে, আইন সংশোধনের বিষয় আছে। তো এগুলো নিয়ে কি আপনারা সরকারের লেভেলে যোগাযোগ করছেন? খুব বেশি জটিলতা নাই, মানে আমি তো ইনভেস্টমেন্ট নিয়েও কাজ করি। তো যেমন বাংলাদেশের অনেক বড় একটা কর্পোরেশন এখন নিউ ইয়র্কে একটা মামলায় আছে, আমিও রিপ্রেজেন্ট করছি নিউ ইয়র্কের কোর্টে। তো এইটা আসলে ল্যাক অফ নলেজ। মানে যখন আমরা বলি যে বাংলাদেশি কর্পোরেশন আমেরিকা ইনভেস্ট করবে, আমরা মনে করি $1 বিলিয়ন, কিন্তু একেবারে স্মল বিজনেস ওনার, মানে লেটস সে আপনি নকশি কাঁথা বিক্রি করেন অনলাইনে, আপনি কিন্তু প্রথমে বাংলাদেশে রেজিস্ট্রেশন করে তারপরে লেটস সে নিউ ইয়র্কে রেজিস্ট্রেশন করে নিউ ইয়র্কের স্টোরগুলিতে আপনি সাপ্লাই দিতে পারেন, এবং এটা খুব বেশি না, হয়তো $5-7 দিয়েই করতে পারেন। এবং এটা অবশ্যই $5-7 আপনার প্রফিট কম হবে, 5 মিলিয়ন হলে প্রফিট বেশি হবে, বাট ইউ ক্যান স্টার্ট উইথ $5,000। তো লিগাল সমস্যা খুব বেশি না, সমস্যা হলো ল্যাক অফ নলেজ আর একটু অ্যাম্বিশন দরকার। আমাদের বাংলাদেশিদের একটু অ্যাম্বিশনটা কম, আমরা একটু অল্পতে সন্তুষ্ট হই, একটু অ্যাগ্রেসিভ হতে হবে আমাদেরকে, এটা পসিবল। বাংলাদেশি কেমন থাকে আমেরিকাতে নাম্বারস? এটা মানে রাফ, এখানে অনেক হিসাব নিকেশের ঝামেলা আছে, রাফলি অনেকে বলে 2 মিলিয়নের মতো। আচ্ছা, 2 মিলিয়ন। তো বাংলাদেশিরা তো এর মধ্যে এই যে ডোনাল্ড ট্রাম্প আসার পরে যে ডিপোর্ট করছে, এর মধ্যে বাংলাদেশিরাও তো আছে। জি জি। যারা আছে তারা কি, যারা ডিপোর্টেড হচ্ছে এরা কি
মানে সবাই ইলিগাল হয়েছে নাকি এদের মধ্যে লিগ্যাল লোকজন আছে? না, লিগ্যাল লোক ডিপোর্ট হওয়ার কথা আমি এখনো শুনিনি। লিগ্যাল লোকদের কিছু একটা সমস্যা ছিল প্রথম দিকে, বিশেষ করে ইন্ডিয়ানরা এই চ্যালেঞ্জটা বেশি পড়ছে। অনেকে আছে যে গ্রিন কার্ড নিয়ে আমেরিকা থাকে না, সে তার নিজের দেশে থাকে, কিন্তু আপনি যখন গ্রিন কার্ড পাচ্ছেন আমেরিকান সরকার আপনাকে গ্রিন কার্ড দিচ্ছে থাকার জন্য। এই জন্য ট্রাম্পের ফার্স্ট 3 মান্থস অনেক এয়ারপোর্টে অনেককে ফোর্সফুলি গ্রিন কার্ড সারেন্ডার করতে বাধ্য করছে। ওইটা ওই অর্থে ডিপোর্টেশন না, আপনাকে এয়ারপোর্টে ফোর্স করে সারেন্ডার করার জন্য আপনি গ্রিন কার্ড সারেন্ডার করে নিজের দেশে সেলফ ডিপোর্টেশন হচ্ছে, কিন্তু যেগুলি অ্যাকচুয়াল ডিপোর্টেশন ওগুলি সবাই আনডকুমেন্টেড। রাইট। তো এখন ধরেন যে একজন বাংলাদেশি তরুণ যদি ভবিষ্যতে আসলে আমেরিকাতে কাজ করতে চায়, সো আপনার কি পরামর্শ যে তার আসলে কি ধরনের দক্ষতা বা পড়াশোনা করতে হবে? বিকজ স্টুডেন্ট ভিসাই তো যেহেতু যায়, অনেকেই ধরেন যে 9, 10, 11, 12 থেকে তারা চিন্তা করে যে আমেরিকা পড়তে যাবে হায়ার এডুকেশনের জন্য, তাদের জন্য কি পরামর্শ দিবেন? আমি বলবো রিয়েল স্টুডেন্ট হতে হবে। বাংলাদেশ থেকে গত 4-5 বছরে অনেকেই গেছে যারা রিয়েল স্টুডেন্ট না, তাদের উদ্দেশ্যই হলো আমি ওখানে গিয়ে একটা গ্যাস স্টেশনে জব করব, একটা রেস্টুরেন্টে জব করব। দিস ইজ নট এ রাইট থিং, এটা আপনার ভবিষ্যৎটা ধ্বংস করে ফেলবে। কাজে আমি বলি ইউ হ্যাভ টু বি এ রিয়েল স্টুডেন্ট, এবং আপনি যদি সায়েন্সের সাবজেক্টে পড়েন আপনি অনেক বেশি বেনিফিট পাবেন নন সায়েন্সের স্টুডেন্টের চেয়ে। প্লাস আমি বলি আপনি যদি বায়োলজিতে একটু ফোকাস করেন, মানে আমি এখন দেখি ইউএস বায়োটেকনোলজি তো এখন আসলে খুব একটা গ্রোথ, হ্যাঁ বায়োটেকনোলজি যদি ফোকাস করেন, এগ্রিকালচার, বায়োলজি, ফার্মাসিউটিক্যালস, মেডিসিন, এইখানে হিউজ অপরচুনিটি আছে। কাজে এইসব এখন যারা ধরেন হাই স্কুলে পড়ছে বাংলাদেশে, আমি বলি আপনারা এই ট্র্যাকটা ধরে রাখেন, আগামী 30, 40, 50 বছর এই ফিল্ডগুলি ডমিনেট করবে। ফ্যান্টাস্টিক। সো আমরা আশা করি যে এটা আসলে আপনার করবে, অনেকেই আমাদের এই ভিডিওটা দেখবে। তো এই যে ভিসা বা গ্রিন কার্ড এটা পাওয়ার ক্ষেত্রে আসলে মানে অনেক সময় এটা পাওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশিরা তো বিভিন্ন সময় মিডলম্যানদের সহায়তা নেয়, তো এখানে কি প্রতারণার ঘটনা হতে পারে? প্রচুর প্রতারণা হচ্ছে, এবং আমি বলি 2 ধরনের প্রতারণা। এই প্রতারণা থেকে তারা কিভাবে আসলে বাঁচতে পারে বা সাবধান হতে পারে, আপনার কি পরামর্শ? আমি বলি লাইসেন্সড প্রফেশনালের কাছে যেতে হবে। বাংলাদেশে আমরা বলি না যে আপনি অসুখ হলে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না, ফার্মাসি থেকে বললেই তো ওষুধ দিয়ে দিবে। এখন যেমন চিকিৎসার ক্ষেত্রে ডাক্তার, সেরকম লয়ের ক্ষেত্রে অ্যাটর্নি। আপনি আপনার প্রয়োজনে একজন লাইসেন্সড অ্যাটর্নির সঙ্গে কথা বলেন, কারণ তারা এই বিষয়ে শিক্ষিত, এই বিষয়ে লাইসেন্স প্রাপ্ত। আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ রেগুলেটেড বাই বার অ্যাসোসিয়েশন, কাজেই আপনি আমাদেরকে ট্রাস্ট করতে পারেন। আর ফ্রড চেনার সবচেয়ে সহজ উপায় হলো চটকদার বিজ্ঞাপন। এমন বিজ্ঞাপন দেবে দেখলে মনে হবে যে কালকে আপনাকে আমেরিকা নিয়ে যাচ্ছে, খালি আপনি আমাকে 30 লাখ টাকা দেন। কাজে চটকদার বিজ্ঞাপন থেকে দূরে থাকতে হবে। আর আমি ফ্রডকে 2 ভাগে ভাগ করি। একটা হলো ইন্টেনশনাল ফ্রড, যে লেটস সে আপনি আমেরিকায় থাকেন, আপনি এখন ফ্রড করে টাকা পয়সা ইনকাম করতে চাচ্ছেন। আরেক দল মানুষ আছে তাদের উদ্দেশ্য খারাপ না, লেটস সে আপনি 5 বছর আগে গ্রিন কার্ড নিয়ে আমেরিকায় গেছেন, এখন আপনি চাচ্ছেন অন্যরাও আসুক, এখন আপনি আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করছেন বা ওদেরকে এনকারেজ করছেন। কিন্তু এই যে 5 বছরে কিন্তু অনেক আইন কানুন চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, আপনি এটা জানেনও না, কারণ আপনি তো অন্য কাজে আছেন। তো আপনার উদ্দেশ্য খারাপ না, কিন্তু আপনি স্টিল ফ্রড করছেন। তো এই জন্য সহজ যে কথা, চটকদার বিজ্ঞাপনে মাথা দেওয়া যাবে না, নিজের স্বার্থ নিজেকে রক্ষা করতে হবে। গুগল, ইউটিউবে এখন অনেক ইনফরমেশন আছে, ভেরিফাই করে তারপরে আগাইতে হবে। কিন্তু এই যে বৈধ দক্ষ কনসালটেন্ট বা অ্যাটর্নি, এটা আসলে বোঝার উপায়টা কি? এটা ওই বার নাম্বার চেক করতে হবে, জিজ্ঞাসা করতে হবে। যদি কেউ বলে আমি অ্যাটর্নি, আপনার কোন স্টেটের লাইসেন্স এবং বার নাম্বার বলেন, এবং এই নাম্বার দিয়ে সার্চ দিলে, যেমন আমার ফুল প্রোফাইল, আমার মেরিল্যান্ড এবং ওয়াশিংটন ডিসি, আমি 2টা বারের মেম্বার, 2টা বারের ওয়েবসাইট আমার সব ইনফরমেশন আছে। আচ্ছা, তো সহজেই এটা জানতে পারে যদি কেউ জানতে চায় যে কে আসলে বৈধ এবং দক্ষ কনসালটেন্সি দিতে পারবে। তো আপনার অনেক সময় যে ভিসা যদি রিজেক্ট হয় বা ডকুমেন্টে সমস্যা হলে, এটা কি আইনগতভাবে এটা নিয়ে কিভাবে কাজ করা যায় বা চ্যালেঞ্জ করা যায়? চ্যালেঞ্জের ক্ষেত্রে এখানে 2টা বিষয় আছে। এখানে 2টা ডিপার্টমেন্ট, মানে আমেরিকার ডিপার্টমেন্ট বলে মন্ত্রণালয়, একটা হলো ডিপার্টমেন্ট অফ স্টেট, মানে পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা অনেক ইমিউনিটি পায়। বিশেষ করে এমবেসিতে যদি কোনো ডিসিশন হয়, এই ডিসিশনের বিরুদ্ধে যদি আপনি আপিল করতে চান, তাহলে অনলি 2টা গ্রাউন্ডে আপিল করতে পারবেন। এক, তারা যদি কোনো প্রসিডিউরাল মিস্টেক করে তাহলে আপিল করতে পারবেন, অথবা তারা যদি এমন কোনো ইনফরমেশনের উপরে বেস করে ডিসিশন নেয় যেটা ভুল ছিল, ভুল ইনফরমেশন, এই 2টা গ্রাউন্ডে কেবল আপনি আপিল করতে পারবেন। বাকি কোনো ক্ষেত্রে আপিল করতে পারবেন না। এটাকে বলে ডক্ট্রিন অফ নন রিভিউবিলিটি। এটা আন্ডারে তারা একটা অনেক ইমিউনিটি ভোগ করে, ডিসক্রিশনারি পাওয়ার ভোগ করে। অন দ্য আদার হ্যান্ড,
আমেরিকান ইন্টারনাল ইমিগ্রেশন ডিল করে হলো ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। তাদের অধিকাংশ কাজের বিরুদ্ধে আমরা আপিল করতে পারি। এমনকি লেটস সে আমেরিকান সরকারের কাছে আপনার সম্পর্কে কি কি তথ্য আছে ফ্রম ভেরি বিগিনিং টু টুডে, আমরা একটা ল আছে, এটার নাম হলো FOIA, FOIA, ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট। এই আইনের আন্ডারে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাছে আপনার সম্পর্কে যে তথ্য আছে এটা আমরা চাইতে পারি, এবং এর ভিতরে যদি ন্যাশনাল সিকিউরিটি সংক্রান্ত খুব সেন্সিটিভ তথ্য থাকে ওরা কালো কালি দিয়ে ব্লক করে দেয়, কিন্তু অ্যাকচুয়াল ফাইলের কপিটা আমরা পেতে পারি। তো মিস্টার রাজু মহাজন, আমরা আলোচনার শেষের দিকে একদম আমরা যদি একটু বলি যে সামনে কি এই যে ডোনাল্ড ট্রাম্প আসার পরে তো ইমিগ্রেশন নীতিতে অনেক ধরনের আমরা চেঞ্জ দেখলাম, তো এটা কি সামনে আসলে আরো কি ধরনের চেঞ্জ আসতে পারে, এরকম কিছু কি আপনারা বুঝতে পারছেন? আমার প্রেডিকশন হলো, এবং ডোনাল্ড ট্রাম্প থাকুক বা সামনে ডেমোক্রেটিক আসুক যাই আসুক, আমার প্রেডিকশন ইমিগ্রেশন আরো কঠিন হবে। কঠিন হবে কারণ হলো এটা প্রেসিডেন্টের দোষ না, সারা পৃথিবী থেকে সবাই যাওয়ার চেষ্টা করছে। এখন আমেরিকা তো তার মার্কেট প্রোটেক্ট করবে, এই জন্য যেহেতু ডিমান্ড খুব হাই সেহেতু সাপ্লাই কমে যাবে এবং স্ট্রিক্ট হবে। কাজেই সবার প্রতি আমার অনুরোধ যে আপনি যে ব্যাকগ্রাউন্ড নিয়ে যেতে চান ওই ব্যাকগ্রাউন্ডে যত বেশি ইমপ্রুভ করতে পারেন, দক্ষতা অর্জন করতে পারেন। আপনি যদি জার্নালিস্ট হন, ট্রাই ইউর বেস্ট টু বি দি বেস্ট জার্নালিস্ট ইন বাংলাদেশ, যে আমেরিকা গিয়ে ওখানে গিয়েও সে যাতে জার্নালিজম করতে পারে। এবং আপনি এমন একজন হবেন যে যখন অফিসারের কাছে ফাইলটা যায়, ও প্রথমে একটু অলস মানুষ, তো প্রথমে একটু গুগলে সার্চ দেয়, গুগলে সার্চ দিলে যেন আপনার সম্পর্কে অনেক বড় হাই প্রোফাইলও পায়, পেলেই ও মনটা খুশি হয়ে যাবে, তখন আপনার চান্স বেশি হবে। শেষ প্রশ্ন আমার, যে বাংলাদেশি তরুণদের জন্য আপনার আসলে পরামর্শ যদি বলি যে 3টি পরামর্শ কি? 1 নম্বর পরামর্শ, ম্যাথ শিখবেন, আপনার সারা জীবন পাল্টে যাবে। আপনি ম্যাথে যত দক্ষ হবেন আপনার ফিউচার তত ব্রাইট। সেকেন্ড হলো সায়েন্স, আর 3 নম্বর হলো শর্টকাটে কোনো কিছু পাওয়ার চেষ্টা করবেন না। জীবনে সাফল্যের কোনো শর্টকাট নাই, এটা আমরা অনেকবার বলি কিন্তু আমরা বিশ্বাস করি না, আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে। থ্যাংক ইউ মিস্টার রাজু মহাজন, আপনি টিভিএস এ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। বাসের টিকিটটা কেটে দিও। নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আমরা আলোচনা করলাম আমেরিকার আসলে ইমিগ্রেশন নিয়ে এবং কিভাবে আসলে এখানে সুযোগ সুবিধা আছে, কোন ফিল্ডে আছে, আমাদের আসলে কিভাবে একজন দক্ষ এবং বৈধ কনসালটেন্ট আপনি নিয়োগ করতে পারেন আপনি যদি ইমিগ্রেন্ট হতে চান আমেরিকাতে, এবং আসলে বেসিক্যালি আপনার কি কি ধরনের দক্ষতা থাকতে হবে এবং সামনে আসলে এগুলো অনেক স্ট্রিক্ট হবে সেটারও একটা প্রেডিকশন আমরা শুনলাম। সো আসলে এখানে কিন্তু খুবই হাইলি স্কিল্ড যারা, তারাই একসময় এখানে যেতে পারবে, যেহেতু আমেরিকা সবাই যেতে চায়, অনেক হাই ডিমান্ড। সো দর্শক, আমরা আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিভিন্ন বিষয়, এই বিশ্লেষণটা তুলে ধরলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।